পাহাড়ে ঘেরা সবুজ চা বাগানের মাঝে পায়ুধুরা গ্রাম। গ্রামের তেমন পরিচিতি নেই, তাই পর্যটকেরও ভিড় নেই। আছে শুধু পাহাড়ি সৌন্দর্য আর সহজ সরল জীবন। গ্রামে ঢোকার রাস্তায় চোখে পড়ে এই হোমস্টে। হোমস্টেটি দোতলা, তাই ভিউও ভালো। আমি এখানেই থাকবো। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন জুনের মাঝামাঝি। এ সময় পাহাড়ে তেমন ঠান্ডা না থাকলেও মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু হয়। হোমস্টের রান্নাঘরে আসলাম দুপুরের খাবার খেতে। রান্নাঘরটি অতি সাধারণ কিন্তু সুন্দর। এখানে জানালা থেকে চা বাগান দেখা যায়। হোমস্টের খাবারের স্বাদ যথেষ্ট ভালো। রান্নাঘরের পাশ থেকে সরু রাস্তা। এই রাস্তা দিয়ে গ্রামের আরও ভেতরে যাওয়া যায়। বিকেলের দিকে হাঁটতে হাঁটতে বাগানের অনেকটা ভেতরে চলে এসেছি। বাগানের মাঝে মাঝে লোহার বেঞ্চ বসার জন্য। প্রায় সব জায়গাতেই চা বাগানের আলাদা আলাদা নাম থাকে, যেমন এটার নাম ওকস টি এস্টেট। মাঝে মাঝে মেঘ এসে শরীর ছুঁয়ে যাচ্ছে আর ঢেকে দিচ্ছে সামনের দৃশ্যপট। উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে বেশ কয়েক সপ্তাহ হলো। বর্ষার জল পেয়ে চা বাগান এখন ঘন সবুজ। পাহাড়ের আসল সৌন্দর্য দেখা যায় জুন থেকে আগস্টের এই সময়টায়। এই সময় পাহাড়ে বর্ষাকাল থাকে। বৃষ্টির জল পেয়ে পাহাড় হয়ে ওঠে ঘন সবুজ। বিশেষ করে চা বাগানের সৌন্দর্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর, যেটা বছরের অন্য সময় আর দেখা যায় না। সন্ধ্যায় চা আর ভেজ পকোড়া নিয়ে হোমস্টের সামনে এসে বসেছি। দূরের পাহাড়ে মিটমিট করে জ্বলছে ঘরবাড়ি আর রাস্তার আলো। ওদিকেই মিরিক আর সুখিয়া পক্ষী। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতেই বাইরে এসে দাঁড়ালাম। পাহাড়ে আসলে আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। এর ফলে শরীর আর মন যেমন সতেজ থাকে, ঠিক তেমন আবার পাহাড়ি সূর্যোদয় দেখার সুযোগ হয়ে যায়।
বাইরে এখন হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গায়ে একটা হালকা জ্যাকেট চাপিয়ে হাঁটতে বেরোলাম। দুই দিকে ঘন চা বাগান, আর মাঝখান দিয়ে পিচের রাস্তা। এই রাস্তা চলে গেছে দূরের অন্যান্য গ্রামের দিকে। কিছুক্ষণ পর এই বেঞ্চে এসে বসলাম। চারিদিকের চা বাগান থেকে নাকে ভেসে আসছে বৃষ্টি ভেজা টাটকা চা পাতার কাঁচা গন্ধ। এছাড়া আরও একটা গন্ধ আমি টের পাচ্ছি, যা আমার খুব চেনা, আমার খুব কাছের। ভেজা মাটির সোঁদা গন্ধ। এই গ্রাম তথা আশপাশের প্রায় সবকটি গ্রামের বেশিরভাগ মানুষই চা শ্রমিক। এদের জীবন জীবিকা এই চা বাগানের ওপরেই নির্ভর। তবে বর্তমানে নতুন প্রজন্মরা অন্যান্য জীবিকার সাথেও যুক্ত হচ্ছেন। আজ সোমবার, চা শ্রমিকদের কাজের দিন। সকাল সকাল বাড়ির কাজ গুছিয়ে বেরিয়ে পড়েছে চা বাগানের দিকে। পিচ রাস্তার পাশ থেকে সবুজ ঘাসে ঢাকা মাটির রাস্তা চলে গেছে বাগানের উল্টো দিকে। এদিক থেকে দেখা যায় দূরের আরও অন্যান্য চা বাগান। আর তার আরও পেছনে মিরিক, প্রক্রিয়া এবং সুখিয়া পুকুরি। চা বাগানের নামে গ্রামের প্রাইমারি স্কুল। হোমস্টেতে মোট 3টি কটেজ, 2টি পাশাপাশি আর একটি রান্নাঘরের ওপরে দোতলায়। প্রত্যেকটা কটেজে বাথরুম অ্যাটাচড, আর ভেতরটা এই রকম। এখানে থাকা খাওয়ার খরচ দৈনিক 1500 টাকা মাথাপিছু। তবে বছরের বিভিন্ন সময়ে এ খরচটা কম বেশি হতে পারে। এ বিষয়ে হোমস্টের সাথে কথা বলে নেওয়াই ভালো। আমি আছি রান্নাঘরের ওপরে দোতলার কটেজে। ওপরের কটেজে ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। আমি বেশিরভাগ সময় এখানে বসে সামনে চা বাগানের দিকেই তাকিয়ে থাকতাম আর বৃষ্টি দেখতাম।
শিলিগুড়ি এবং এনজেপি থেকে এই গ্রামের দূরত্ব 52 থেকে 58 কিলোমিটার, আর সোনাদা থেকে মাত্র 5 কিলোমিটার। রিজার্ভ গাড়ি ভাড়া 3 থেকে 3,500 টাকা। শেয়ারে আসতে হলে শিলিগুড়ি অথবা এনজেপি থেকে সোনাদা, তারপর আবার সোনাদার গ্যারেজ লেন থেকে ওকস টি গার্ডেন। তবে সোনাদা থেকে সরাসরি ওকস টি গার্ডেন যাওয়ার শেয়ার গাড়ি অনিয়মিত। তবে সবথেকে ভালো হয় সোনাদার গ্যারেজ লেন থেকে কোঠিতুরা যাওয়ার শেয়ার গাড়িতে এই জায়গায় নেমে পড়া। গাড়ির ড্রাইভারকে ওকস টি গার্ডেন বললেই এখানে নামিয়ে দেয়। তারপর এখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে হোমস্টে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হোমস্টের সাথে কথা বলে নেওয়াই ভালো। এখানে কাছাকাছি ঘোরার জায়গা হলো দার্জিলিং, সোনাদা, কার্শিয়াং, ঘুম, মিরিক ইত্যাদি। সকাল 9টায় ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে স্কুটি নিয়ে বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে। স্কুটি ভাড়া 1000 টাকা পেট্রোল সহ। প্রথমে আসলাম সোনাদা গ্রোটোতে। এটা মাদার মেরি। ওপরে গ্রোটোর প্রধান দর্শনীয় স্থান। ওপরে যাওয়ার লোহার গেটে তালা দেওয়া। এখানে আমায় ঘোরাঘুরি করতে দেখে একজন ভদ্রলোক চাবি দিয়ে গেলেন আমায়। ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি মিরিকের ডন বস্কো স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এই গ্রোটো তৈরির জন্য তিনিই নিজের জমি দান করেছেন। প্রত্যেক দিন প্রচুর পর্যটক বেড়াতে আসেন এখানে। ভেতরে ওপরের জায়গাটি বেশ শান্ত। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দৃশ্য এখানে দেখানো হয়েছে। গ্রোটো থেকে বেরিয়ে এখন যাচ্ছি ইন্দ্রাণী জলপ্রপাত দেখতে। যাওয়ার পথে মেঘে ঢাকা সবুজ পাহাড় চূড়া দেখে মুগ্ধ হয়ে বারবার দাঁড়িয়ে পড়ছি। এদিকটায় একটি হোমস্টেও দেখলাম, একদম নির্জন জায়গায়। কিছুটা নিচে নামার পর দূর থেকে দেখতে পেলাম জলপ্রপাত। ওটাই ইন্দ্রাণী জলপ্রপাত। জলপ্রপাতের একদম কাছে গাড়ি যায় না। ওপরে গাড়ি রেখে 2 মিনিট হেঁটে পৌঁছাতে হয় জলপ্রপাতের কাছে। অনেক ওপর থেকে জল এসে নিচে পড়ছে। এটা কোনো নদীর জল নয়, এই জল পাহাড়ের ভেতর থেকে উপচে বেরিয়ে আসা জল। জলপ্রপাতের জলের শব্দ অনেক দূর থেকে শোনা যায়। অনেকে আবার একে রেনবো ফলস বলেন। জলের ওপর সকালের দিকে রামধনু দেখা যায়, তাই এই নাম। জলপ্রপাতের ডান দিক থেকে পাহাড়ের গা ঘেঁষে সিঁড়িপথ উঠে গেছে ওপরের দিকে।
ওপরে ঘন জঙ্গল, আর মাঝে মাঝে ছোট ছোট একচালা বসার জায়গা। তবে অতীতে যত্ন করে তৈরি হলেও বর্তমানে অযত্নের ছাপ স্পষ্ট। ফেরার পথে দেখলাম মহিলাগুলি এখনও চা পাতা তুলছেন। এখন দুপুর গড়িয়ে গেছে, একটু পরেই ওরা দুপুরের খাবার খাবে, তারপর সামান্য বিশ্রাম নিয়ে আবার কাজ। এটাই পাহাড়ের প্রকৃত জীবন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।